আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আবার হুসাইন একাডেমির পক্ষ থেকে ফিজিক্স ক্লাস নিয়ে। আমি আখির হোসেন আদি। তোমাদের চ্যাপ্টার 3 শুরু হয়ে গেছে। আমাদের অলরেডি 2টা লেকচার নেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। তো সেকেন্ড লেকচারে আমি পড়াইছি তোমাদেরকে গ্র্যাভিটেশনাল ফোর্স কি। মানে আমরা সেকেন্ড লেকচারে মেনলি শুরু করছিলাম 4টা ফান্ডামেন্টাল ফোর্স পড়া। 4টা ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে ফার্স্ট ফোর্সটা হচ্ছে ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স। আর আরো 3টা ফান্ডামেন্টাল ফোর্স এখনো বাকি আছে। সেই 3টা ফান্ডামেন্টাল ফোর্স আমরা আজকে পড়ব। ওটা মানে তোমাদের বইতে সুন্দর করে প্যারা লেখা আছে আর কি। এগুলো থেকে কিন্তু ম্যাথস আসে না। ম্যাথস শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে ম্যাথস আসে, আর বাকি 3টা থেকে ম্যাথস আসে না। কিছু ডেফিনিশন আসতে পারে এই নাম্বারে এই, কিন্তু তাও একটু জানতে হবে, এগুলো বিষয়টা ইন্টারেস্টিং। আচ্ছা, ফার্স্টে আমরা পড়ব কি? ফার্স্টে আমরা পড়ব হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। 2 নাম্বার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাকে বলে। এর থেকে আগে বেটার উইক নিউক্লিয়ার ফোর্সটা বলা। উইক নিউক্লিয়ার ফোর্স আসলে কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স একটা ফান্ডামেন্টাল ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে আরেকটা ফান্ডামেন্টাল ফোর্স। আচ্ছা, তাহলে উইক নিউক্লিয়ার ফোর্সটা কি? আচ্ছা দেখো, আমরা জানি কি যে আমি একটা সাধারণ একটা অ্যাটম ড্র করি। সাধারণ যদি একটা অ্যাটম ড্র করি তাহলে অ্যাটম দেখতে কেমন হয়? ধরো যে এইটা হয় অরবিট, এরকম অরবিট আছে, এরকম অরবিট আছে, এই মাঝখানে এটা একটা নিউক্লিয়াস থাকে আর কি। এটা নিউক্লিয়াস। আর এই অরবিটের মধ্যে ধরো এইখানে আছে 2টা ইলেকট্রন, এইখানে আছে 8টা ইলেকট্রন, 8টা, এইখানেও ধরো 8টা ইলেকট্রন আছে। আচ্ছা, নরমালি আমরা কি জানি? নরমালি আমরা জানি যে একটা অ্যাটমের যেটা স্ট্রাকচার, অ্যাটমের স্ট্রাকচারে একদম মিডিলে এইখানে একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে তোমার নিউট্রন আর প্রোটন। ওরা নিউক্লিয়াসের মধ্যে এক জায়গায় ছোট্ট একটা সার্কেলের মধ্যে ওরা এমন করে ক্লোজ করা থাকে, আবদ্ধ থাকে। আর বাইরে যে শেলগুলো আছে, বাইরের শেলগুলোতে ইলেকট্রন ঘোরে আর কি সুন্দর করে। আচ্ছা, এখন নরমাল একটা স্ট্রাকচারটা এমন, তুমি কি করলা? তুমি চাচ্ছ যে তুমি একটা অ্যাটমকে ব্রেক করতে চাচ্ছ, অ্যাটমকে ভেঙে দিতে চাচ্ছ। অ্যাটমকে ভাঙাই যায়, যেটা হচ্ছে তোমার নিউক্লিয়ার বম্ব এক্সপ্লোশন হয়, ওইখানে এই অ্যাটম ব্রেকডাউন হয় বেসিক্যালি। আচ্ছা, তাহলে অ্যাটমকে তুমি যদি ব্রেকডাউন করো তাহলে তোমাকে ফার্স্টে কি ব্রেক করতে হবে? তোমাকে ফার্স্টে হচ্ছে এই শেল, বাইরের শেলগুলোকে ভাঙতে হবে। বাইরের শেলগুলোকে ভেঙে ইলেকট্রনগুলোকে ফ্রি করে দিতে হবে। বাইরে ইলেকট্রনগুলোকে ফ্রি করে দিতে হবে। এখন দেখো, নরমালি একটা অ্যাটম কিন্তু এই শেপটা মেইনটেইন করে চলে। নরমালি কিন্তু একটা অ্যাটম ভেঙে পড়ে না, কারণ নরমালি যদি অ্যাটম ভেঙে পড়তো তাহলে কিন্তু আমরা মানে এই দুনিয়ায় সৃষ্টি হইতো না। আমরা সুন্দর একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে আসি, বিকজ আমাদের মধ্যে যে অ্যাটম আছে বা আমাদের চারপাশে যত যে জিনিসপাতি যে অ্যাটম দিয়ে তৈরি, তারা সুন্দর একটা শেপে আবদ্ধ আছে। তারা নিজে থেকে ব্রেকডাউন হয়ে যাচ্ছে না। তার মানে নিজে থেকে যদি ব্রেকডাউন না হয়ে যায় তাহলে কি? তার মানে একে যদি আমরা ব্রেক করতে চাই, আমাদের আলাদা করে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, একটা শক্তি দিতে হবে, একটা ফোর্স অ্যাপ্লাই করে একে ব্রেক করতে হবে। কারণ কি? ফোর্স মানে কি? ফোর্সের ডেফিনিশন ছিল যে ফোর্স দিয়ে তুমি কোনো কিছু শেপ চেঞ্জ করতে পারো, সাইজ চেঞ্জ করতে পারো। তুমি কোনো কিছুকে ধরো তুমি একটা ইরেজার, যেটা দিয়ে আমরা পেন্সিলের লেখা মিশাই, ওই ইরেজারকে জোরে ফোর্স দিলে ইরেজারটা ভেঙে যাবে মাঝখান থেকে। তার মানে কি? তুমি ফোর্স দিয়ে কিছুকে ভাঙতে পারো। তাহলে একটা অ্যাটমের যে বাইরের শেলগুলোকে ব্রেক করতে যে ফোর্সটুকু দরকার হয়, মানে বাইরের শেলকে ব্রেক করে ইলেকট্রনকে ফ্রি করতে যতটুকু ফোর্সের দরকার হয়, সেটাকে বলা হয় উইক নিউক্লিয়ার ফোর্স। এইটাই হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। এটা নিয়ে আর বেশি কথা নাই। এখন স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আসলে অ্যাটমের মধ্যেই আছে। সেটা কোনটা দেখো, আমি একটু আগে যে উইক নিউক্লিয়ার বললাম, উইক নিউক্লিয়ার আমরা কি ব্রেক করছি? উইক নিউক্লিয়ারে আমরা এই বাইরের শেলটাকে ব্রেকডাউন করছিলাম, কিন্তু এই যে ভিতরে যে নিউক্লিয়াসটা সেটা ইনট্যাক্ট ছিল। মানে নিউক্লিয়াসটা কিন্তু এখনো ব্রেকডাউন হয়ে যায়নি, নিউক্লিয়াসটা ইনট্যাক্ট আছে। আচ্ছা, একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এখন তুমি যদি নিউক্লিয়াসকে ব্রেকডাউন করতে যাও তাহলে তোমার উইক নিউক্লিয়ার ফোর্সের থেকে অনেক বেশি পরিমাণের একটা ফোর্স দরকার হবে এই যে এইটাকে ব্রেক করার জন্য। অ্যাটম ব্রেকডাউন করা আর নিউক্লিয়াস ব্রেকডাউন করা আলাদা জিনিস। তুমি একটা অ্যাটমকে ব্রেকডাউন করলে সেটা নিউক্লিয়াসটা ইনট্যাক্ট থেকে যায়, কিন্তু নিউক্লিয়াসকে যখন তুমি ব্রেক করবা তখনই শুধুমাত্র নিউক্লিয়াসটা ভেঙে ভিতরের কন্টেন্টগুলো বাইরে বের হয়ে যায়। আচ্ছা, ভিতরের কন্টেন্ট বলতে নিউট্রন আর প্রোটন বেসিক্যালি। এখন এই নিউট্রন আর প্রোটনের মাঝখানে যে আবদ্ধ যে জায়গাটা, দ্যাট ইজ নিউক্লিয়াসটা, এটাকে ব্রেক করতে যে ফোর্সটা লাগে সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, এখন তাহলে নিউক্লিয়ার ফোর্স 2 ধরনের, একটা স্ট্রং একটা উইক। উইক হচ্ছে বাইরের শেলগুলোকে ভাঙতে যে ফোর্সটা দরকার, স্ট্রংটা হচ্ছে নিউক্লিয়াসটাকে ভাঙতে যে ফোর্সটা দরকার। আচ্ছা, তাহলে এইটা কেন স্ট্রঙ্গার?
কেন বাইরের শেলটা উইকার নিজেই বোঝা যাচ্ছে। এইটা অনেক বড় সাইজে আছে, মানে বাইরের শেলগুলো অনেক বড় সাইজ জুড়ে আছে। এটাকে ব্রেক করা যত ইজি, বাইরের শেলকে ব্রেক করা যত ইজি, এই নিউক্লিয়াসটাকে ব্রেক করা তো ইজি না। নিউক্লিয়াসকে ব্রেক করতে গেলে অনেক বেশি পরিমাণের একটা ফোর্স অ্যাপ্লাই করা দরকার হয়। এইটাই হচ্ছে কথা। তার মানে তোমার নিউক্লিয়াসকে ব্রেক করতে অনেক বেশি অ্যামাউন্টের একটা ফোর্স দিতে হবে, ওই জন্যই ওটা স্ট্রং। আর বাইরের শেলগুলোকে ব্রেক করতে কম ফোর্স দিতে হবে, এই জন্যই ওটা উইক। জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে দুইটা অ্যাটম বম ফেলা হয়েছিল, ওই বমগুলোকে আমি কি বললাম, ওই বমগুলোকে অ্যাটম বম বা অ্যাটমিক বম বলা হতো। ওই বমগুলো কিন্তু নিউক্লিয়ার বম ছিল না। কিন্তু এখন কিন্তু আমরা এই নিউক্লিয়ার বম বলে যে একটা জিনিস আছে, এটা আমরা জানি। দুইটার মধ্যে ডিফারেন্স কোথায় দেখো, যখন অ্যাটমিক বম বানাইছিল ওই বম্বের মধ্যে ছিল প্লুটোনিয়াম, একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, যেটা হচ্ছে হাইলি ফ্লেমেবল বা হাইলি এক্সপ্লোসিভ একটা জিনিস। এই প্লুটোনিয়ামকে ওই বম্বের ডিজাইনটা আইনস্টাইন করছিলেন আর কি, ম্যানহাটন প্রজেক্ট বলে। তো ওই প্রজেক্টে আইনস্টাইন কি করছে, আইনস্টাইন হচ্ছে প্লুটোনিয়ামের অ্যাটমগুলোকে ব্রেক করে দিছে। প্লুটোনিয়ামের অ্যাটমগুলোকে ব্রেক করে যেই এনার্জিটা রিলিজ হয়েছে, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। যে অ্যাটমকে ব্রেক করলে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, বাইরে হিট নির্গত হয়, বাইরে হিট রেডিয়েটেড হয়। তো ও এই বাইরের শেলগুলোকে ব্রেক করছে, করে যে এনার্জিটা বের হয়েছে সেটা দিয়েই হিরোশিমা নাগাসাকি ডিস্ট্রয়েড হয়ে গেছে পুরাটা। আচ্ছা, কিন্তু প্লুটোনিয়ামের অ্যাটমকে ভাঙছে, তার মানে বাইরের শেলকে ভাঙছে, প্লুটোনিয়ামের নিউক্লিয়াস গুলাকেও ভাঙতে পারেনি, কারণ তখনকার টেকনোলজিতে নিউক্লিয়াস ভাঙার মতো কোনো সিস্টেম ছিল না। তো নিউক্লিয়াস গুলো ইনট্যাক্ট ছিল। এখন দেখো, বাইরের শেলগুলোকে ব্রেক করছে, তাতেই যে যতটুকু এনার্জি রিলিজ হয়েছে সেটা দিয়ে কত বড় ধ্বংসটা হয়েছে। আরো যদি নিউক্লিয়াসকে ব্রেকডাউন করতে পারতো তখনকার সায়েন্টিস্টরা, তাহলে আরো হাজার গুণে বেশি ক্ষতি হতো। দেখা যাচ্ছে যে পুরা জাপানি হয়তো উড়ে গেল, প্লাস জাপানের আশেপাশে যেসব সি এরিয়া আছে ওগুলো উড়ে গেল, একদম কঠিন রকম বেশি ধ্বংসযোগ্য হইতো। তার মানে এটা দিয়ে বোঝা গেল যে আসলে এই যে বাইরের জিনিসটাকে, বাইরের শেলগুলোকে ভাঙতে যেহেতু কম ফোর্স লাগে, এখান দিয়ে এনার্জিও রেডিয়েট হয় কম পরিমাণ। আর নিউক্লিয়াসকে ভাঙতে যেহেতু বেশি পরিমাণে ফোর্স লাগে, ওটাকে ব্রেক করলে ফোর্সও মানে এনার্জিও রেডিয়েট হয় বেশি পরিমাণে। এটাই হচ্ছে কথা। তাহলে এই গেল স্ট্রং নিউক্লিয়ার আর উইক নিউক্লিয়ার ফোর্স। এরপরে আছে আরেকটা ধরনের ফোর্স, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এরপর আছে এই যে ফোন নাম্বারটা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে এবার। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাকে বলে? কথাটার মধ্যে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইলেকট্রিসিটি, একটা হচ্ছে ম্যাগনেট। এই দুইটা শব্দ আসলে এমনি ইন জেনারেল লাইফে আলাদা শুনতে মনে হইলো, আসলে খুবই ক্লোজলি রিলেটেড দুইটা শব্দ। ইলেকট্রিসিটি আর ম্যাগনেটের নেচারটা অনেকটা সেম ধরনের। দ্যাট ইজ, ধরো এই যে আমরা বাসা বাড়ি বানানোর সময় যে রড দিয়ে পিলার গুলো বানাই, এটা আমরা জানি। ধরো এইটুকু একটা রড নিছো তুমি, ছোট একটা রড, এরকম একটা রড নিছো, এইরকম একটা রডের এই যে এখানে এমন করে ডিজাইন করা থাকে। আচ্ছা, রড ডিজাইন। এখন তুমি কি করলে, এমনিতে একটা রড হচ্ছে স্টিল দিয়ে বানানো হয়, এন্ড তুমি যদি ওই রডের কাছে একটা ম্যাগনেটকে ধরো, তখন ম্যাগনেটটা রডের সাথে আটকায় যাবে। এটা আমরা জানি, এটা কমন সেন্স, ম্যাগনেটটা আটকায় যাবে। কিন্তু তুমি যদি কোনো একটা রডকে আরেকটা রডের সাথে ধরো, ওরা কিন্তু আটকায় যায় না, কারণ ওরা স্টিলের তৈরি হলে ওরা ম্যাগনেট না। আচ্ছা, ম্যাগনেট কাকে বলে? ম্যাগনেট তাকেই বলে যেই স্টিলের বা যেই কন্ডাক্টিভ মেটেরিয়ালটা দুইটা পোল থাকে, একটা সাউথ পোল একটা নর্থ পোল। যখন পোল গঠন হবে তখনই তুমি তাকে ম্যাগনেট বলতে পারবা, তাছাড়া তুমি ম্যাগনেট বলতে পারবা না। এখন এই যে এই রডটা যে আছে, এই রডটা হচ্ছে নন ম্যাগনেটিক রড। সে নিজে ম্যাগনেট না, কিন্তু অন্য একটা ম্যাগনেটকে মানে ম্যাগনেট ওর কাছে আনলে ওই ম্যাগনেটটা ওর সাথে আটকাতে পারবে। এখন তুমি কি চাইলে, তুমি চাইলে যে এই ম্যাগনেট না মানে নন ম্যাগনেটটাকে তুমি একটা ম্যাগনেটে কনভার্ট করতে চাইলা। থিঙ্ক করে দেখো, এটা যেহেতু স্টিলের তৈরি, আবার একটা নর্মাল ম্যাগনেটও স্টিলের তৈরি, তার মানে এই স্টিলটাকে, এই স্টিলের টুকরোটাকে কোনো না কোনো ভাবে ম্যাগনেটে কনভার্ট করা যাবে। এখন কনভার্ট করার সবচেয়ে ইজি নিয়মটা হচ্ছে, তুমি কি করলা, তুমি এই রডের চারপাশে একটা এরকম করে তার পেঁচায় দিলা, কন্ডাক্টিভ ওয়্যার পেঁচায় দিলা, দিয়ে এই তারটার সাথে একটা ব্যাটারি কানেক্ট করে দিলা। ধরো এরকম একটা ব্যাটারি এর সাথে কানেক্ট করে দিলাম, ধরো এটা মাইনাসের এটা প্লাসের আর কি। আচ্ছা, একটা ব্যাটারি কানেক্ট করে যদি এরকম তার জড়ায় দাও, তাহলে
তাহলে এই তারটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হবে অবশ্যই, কারণ ব্যাটারি দিছো তুমি, ব্যাটারি দিলে ইলেকট্রিসিটি ফ্লো হয়। ইলেকট্রিসিটি যখন ফ্লো হবে, অনেক হাই ইলেকট্রিসিটি যখন এই ম্যাগনেটের মধ্যে দিয়ে ফ্লো হবে, কি হবে? এই যে দেখো, ব্যাটারির দুইটা এন্ড থাকে সবসময়। আমি ইলেকট্রিসিটি যখন পড়াবো তখন এটা নিয়ে ভালো করে বলবো। ব্যাটারির দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে পজিটিভ এন্ড, একটা হচ্ছে নেগেটিভ এন্ড। তোমরা রিমোটে ব্যাটারি লাগানোর সময় দেখিও, রিমোটে প্লাস লেখা আছে একদিকে, মাইনাস লেখা আছে একদিকে। তোমরা যখন ব্যাটারি লাগাও তখন হচ্ছে উপরে যে উঁচু ক্রাউনের মতো অংশটা ওইটা একটা প্লাসের দিকে, আর ফ্ল্যাট অংশটাকে তো মাইনাসের দিকে, কারণ ব্যাটারির দুইটা এন্ড থাকে, প্লাস এন্ড আর মাইনাস এন্ড। এখন কি হচ্ছে, এই যে মাইনাস এন্ডটা যেই ধরো রডের এই দিকে লাগানো আছে, আর প্লাস এন্ডটা রডের এই দিকে লাগানো আছে, কি করবে দেখো, এই রডটা কি দিয়ে তৈরি? স্টিল, মানে ধরো আয়রন, আয়রন একটা এলিমেন্ট, আয়রনের অ্যাটমস আছে অনেক, আয়রন দিয়ে তৈরি, যেহেতু আয়রনের অ্যাটমস আছে, সেই অ্যাটমের মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। আচ্ছা, এখন তুমি যখন একটা ব্যাটারির মাইনাস এন্ডকে এই দিকে লাগাই দিবা, এই মাইনাস এন্ডটা কি করবে? এই দিকে থাকা যত ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে জোর করে ওই দিকে পাঠিয়ে দিবে। কেন? কারণ সেম সেম চার্জ, দ্যাট ইজ মাইনাস চার্জ এবং মাইনাস চার্জ, অথবা প্লাস চার্জ এবং প্লাস চার্জ নিজেদেরকে রিপালস করে, নিজেদেরকে দূরে সরায় দেয়। তাহলে এই মাইনাস চার্জটা, ইলেকট্রনের চার্জ কি? মাইনাস, তার মানে এই মাইনাস চার্জটা মাইনাস চার্জধারী ইলেকট্রনকে এক সাইডে পাঠিয়ে দিবে, এবং যেহেতু মাইনাস চার্জটা ওই দিকে চলে গেছে, আর প্রোটনগুলো দেখো, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর এই দিকটা হচ্ছে প্লাসের সাথে লাগানো, তার মানে প্লাস এন এর এই দিকের প্রোটনগুলোকেও এই দিকে পাঠিয়ে দিবে, ঠেলে দূরে পাঠিয়ে দিল। দেখো, এই দিকে যখন ছিল প্রোটনগুলো তখন এর কাছে ছিল, এখন ঠেলে যখন এই দিকে সরাই দিবে তখন দূরে সরাই দিবে আর কি। আচ্ছা, তাহলে কি হবে? আমি ধরলাম যে এই দিকটা হয়ে গেল তাহলে মাইনাস, এই দিকটা হয়ে গেল প্লাস। এই মাইনাস এন্ডকে বলে নর্থ পোল, আর এই প্লাস এন্ডকে বলে হচ্ছে সাউথ পোল। দেখো, আমি একটু আগে বললাম একটা ম্যাগনেটের কি থাকে? দুইটা পোল থাকে, একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে। দেখো, এখন রডে দুইটা পোল গঠন হয়ে গেছে, তার মানে রডটা এখন একটা ম্যাগনেটে কনভার্ট হয়ে গেছে। তুমি যখন একটা রডের মধ্যে দিয়ে এর উপরে হাই ফ্লো ইলেকট্রিসিটি পাস করবা, হাই ফ্লো ইলেকট্রিসিটি পাস যখন করবা, তখন ওটার মধ্যে দিয়ে এরকম করে ইলেকট্রন প্রোটন এক সাইডে সরে গিয়ে দুইটা পোল গঠন করবে। এই দুইটা পোল গঠন করার মাধ্যমে ওই রডটা ম্যাগনেটে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখো কি হইলো, এখানে ইলেকট্রিসিটি দিয়ে তুমি ম্যাগনেট বানাই দিলা। কারণ কি? ইলেকট্রিসিটি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করে মাইনাস চার্জের জিনিসগুলোকে একদিকে পাঠাই দিছে, প্লাস চার্জের জিনিসগুলোকে আরেক দিকে পাঠাই দিছে। এই যে ফোর্সটা অ্যাপ্লাই করলো, এইটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, তুমি ইলেকট্রিসিটি দিয়ে এখানে ম্যাগনেট করতে পারলা, ঠিক উল্টা কাজটাও করা যায়, ম্যাগনেট দিয়েও ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। সেটা কেমন করা যায়? এটা খুব বেশি কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, তাও একটু বলি। সেটা হচ্ছে, তোমাদের বাসা বাড়িতে আশেপাশে যে পোল, মানে কারেন্টের পোল আছে, ওখানে দেখবে ট্রান্সফরমার বসানো থাকে। এটা আমরা জানি যে ট্রান্সফরমার মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, তখন নতুন এসে লাগিয়ে দেয়। ওই ট্রান্সফরমারটা এত বড়, ওটার ভিতরে থাকে আসলে কি? ওখানে কি ইলেকট্রিসিটি প্রডিউস হয়? না। ওই ট্রান্সফরমারটা কি করে? ওই যে আমাদের যে মেইন তোমার ইলেকট্রিক যে ফিল্ড আছে, নেসকো, যেটা মেইন যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, ওখান থেকে ইলেকট্রিসিটি এই ট্রান্সফরমারে আসে। ট্রান্সফরমারটা সব বাসাবাড়িতে রিলে করে দেয়, রিলে মানে পাঠায় দেয়। ওটা হচ্ছে সেন্টার, মানে ওটা হচ্ছে সাব সেন্টার। মেইন সেন্টার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা, নেসকো বড়টা, এটা হচ্ছে সাব সেন্টার। সাব সেন্টার থেকে সবখানে চলে যায়। আচ্ছা, ওই জেনারেটরের মধ্যে, সরি ওই ট্রান্সফরমারের মধ্যে একটা এই ধরনের একটা ম্যাগনেট থাকে, এই যে এই শেপের, ইউ শেপের একটা ম্যাগনেট থাকে। এখন এইটা চেনা চেনা লাগবে কেন? কারণ এইটা আমরা ছোটবেলায় টম এন্ড জেরিতে দেখছি, টম এন্ড জেরিতে এটা নিয়ে খেলতো। তাহলে এইটা একটা ম্যাগনেট বললাম, তার ম্যাগনেটের কি দুইটা পোল থাকে। এই ম্যাগনেটটার একটা পোল এইটা, এটা নর্থ পোল, এইটা হচ্ছে সাউথ পোল। এই ম্যাগনেটটা অনেক ফাস্ট এরকম করে ঘুরতে থাকে, ওই ট্রান্সফরমার মধ্যে এমন করে ঘুরতে থাকে অনেক ফাস্ট, অনেক জোরে ঘোরে। ঘোরার মাধ্যমে কি করে? ও ঘোরার মাধ্যমে যেহেতু অল্টারনেটিভ একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এই অল্টারনেটিভ ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ও ইলেকট্রিসিটি প্রডিউস করে। সেই ইলেকট্রিসিটিটাই আমরা বাসাবাড়িতে সাপ্লাই পাই। যখনই এই ম্যাগনেটটা নষ্ট হয়ে যায়, তার মানে তোমার ট্রান্সফরমারটাও নষ্ট হয়ে গেছে, তখন আর ইলেকট্রিসিটি সাপ্লাই পাবে না, কারেন্ট চলে যাবে। তখন কি করে? ট্রান্সফরমারটাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে নতুন ট্রান্সফরমার লাগাই দেয়, আর আগের ট্রান্সফরমারটা এই ম্যাগনেটটা চেঞ্জ করে নতুন ম্যাগনেট লাগাই দেয়, তারপর ওটা আবার অন্য কোথাও লাগাই দেয়। তখন কি? নতুন ম্যাগনেট হয়ে গেছে,
নতুন ম্যাগনেট দিয়ে আবারও ম্যাগনেটিক ফিল্ড অল্টারনেটিভ ক্রিয়েট করে আবারও ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারতেছে। এইটাই হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, মানে এমন করেই কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটা কাজ করে। তো এই গেল তোমাদের তিনটা ফান্ডামেন্টাল ফোর্সের ব্যাপার। তোমাদের বইতে এটা এটুকুই, বা এর থেকেও কম লেখা আছে, এটা খালি ডেফিনেশনগুলো একটু পড়বা, শুধুমাত্র এই নাম্বারের জন্য এটা লাগবে, আর কিছু অঙ্ক এখান থেকে দিবে না তোমাদেরকে, সমস্যা নাই। তো এই ক্লাসটা আমি একটু কমই নিলাম, এই ক্লাসটা এই পর্যন্তই থাক। আর নেক্সট ক্লাসে আমরা একদম মেইন ম্যাথ করা, ম্যাথের থিওরি এগুলো শুরু করে দিব ইনশাআল্লাহ। তো এটা লেকচার 3 শেষ, দেখা হবে নেক্সট ক্লাসে লেকচার 4 এ। ঠিক আছে, আসসালামু আলাইকুম এন্ড গুড বাই।